সত্যের পক্ষে থাকা একজন মানুষ ভ্রান্তিতে থাকা সংখ্যাগরিষ্ঠের চেয়েও শক্তিশালী এবং শেষ পর্যন্ত তিনি জয়ী হন। ঠিক যেভাবে জেফ্রি এপস্টিনের কুকর্মের সাক্ষী ওই ফাইল আর ক্লায়েন্ট লিস্টের ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা চর্চাতে নানানভাবে জল ঢালার চেষ্টা হলেও আর অসংখ্য মানুষ তাতে বিভ্রান্ত হলেও শুধুমাত্র একজন মহিলার প্রবল তৎপরতার হাত ধরেই তা উঠে এসেছিল। শুধু তাই নয়, এই কুকর্মের দণ্ডমূল্যের কর্তাকে জেলের ভাত খাইয়ে জানান দিয়েছিল বিশ্ব কনজিউমারিজমের আঁতুড়ঘর প্রগতির আইকন দুনিয়াদারির শক্তিপীঠ ওই আমেরিকার বুকে বসে খুব প্রচ্ছন্ন সরকারি মদতে যদি সাধারণ ঘরের বাচ্চা মেয়েরা কোনো জেফ্রি এপস্টিনের গলদনামার শিকার হন, তবে তাদেরকে উদ্ধার করতে অতি সাধারণ এক সাংবাদিক হয়ে উঠতে পারে অসাধারণ ক্ষমতাবান। কিন্তু কে সেই মেয়েটি, কি বা তার পরিচয়, আর কিভাবেই বা তার রোমহর্ষক অভিযানে বারবার জাল কেটে বেরিয়ে যাওয়া জেফ্রি এপস্টিনকে জালে তুলেছিলেন তিনি? আজকে ভিডিও বলবো এপস্টিন ফাইল পর্বের সেই সব অজস্র অজানা তথ্য। আসলে দশকের পর দশক ধরে প্রতি বছর ভারতে ৬২,৯৪৬ শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আটলান্টিক পাড়ের দেশটিতে ৮,৪০,০০০ শিশু উধাও হয়ে যায় প্রতি বছর। সেখানে প্রতি ৪০ সেকেন্ডে একটি শিশু নিখোঁজ হয় অথবা অপহৃত হয়। যদিও এফবিআই দাবি শিশু নিখোঁজ বা অপহরণ সংক্রান্ত বেশিরভাগ অভিযোগ কয়েক ঘন্টার মধ্যেই সমাধান করে দেওয়া হয়, কিন্তু এর মধ্যে এমন কিছু নিখোঁজ বা অপহরণের ঘটনা ঘটে থাকে যা ধোঁয়াশার আড়ালেই চলে যায়। এবার শিশু অপহরণ বা উধাও হয়ে যাওয়ার বহু ঘটনা অমীমাংসিতই থেকে যায়। হাজার চেষ্টা করে অপহৃত বা নিখোঁজ শিশুদের আপনজনদের কোলে ফিরিয়ে দিতে পারে না প্রশাসন। তাহলে কোথায় হারিয়ে যায় নিষ্পাপ শিশুরা? কিছু ঘটনা প্রকাশ্যে আসে, তবে বেশিরভাগ ঘটনা ধামা চাপা দেওয়া হয় টাকা আর ক্ষমতার জন্য। অন্তত এমনটাই মত শিশু সুরক্ষা ও অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। ইন্টারন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন নামের আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে বেশিরভাগ শিশুকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়, যৌন দাসী হিসেবে কাজ করানো হয় বিভিন্ন দেশে। সংগঠনটি কয়েকটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছে। সেখানে বলা হয়েছে 10 বছর বয়সী নাতাশা কাম্পুসকে অপহরণ করা হয় অস্ট্রিয়া থেকে। অপহরণকারী তাকে 8 বছর ধরে একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে আটকে রাখে। আবার 1996 সালে বেলজিয়াম সাইকেল চালিয়ে তুলে যাওয়ার সময় 12 বছর বয়সী সাবুন ডার্নিকে এক শিশু যৌন নিগ্রহকারী অপহরণ করে নিয়ে চলে যায়। এবার এপস্টিন বিতর্ক নিয়ে হইচই চলে যাওয়ায় শিশু অপহরণের নেটওয়ার্ক নিয়ে নতুন করে জলঘোলা হতে শুরু করেছে খুব স্বাভাবিকভাবে। বিখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের প্যান্ডোরার ঝাঁপি খুলতেই ঝাঁকে বেরিয়ে পড়েছে দুনিয়া কাঁপানো ব্যক্তিত্বদের চরিত্রের সেই কালিমালি প্রদীপটা। কিন্তু সবার মনে প্রশ্ন, কিভাবে এইসব মেয়েদের ফাঁদে ফেলতেন এপস্টিন? এবার তার সরাসরি বর্ণনা দিয়েছেন নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এক অত্যাচারিতা। আর সব থেকে আশ্চর্যের কথা, পুরুষ শাসিত এই চক্রের মূল পান্ডা জেফ্রি এপস্টিন হলেও তারই সুবিশাল সার্কিটে জোড়াতো, মানে পুরো সিস্টেমটাকে চালু রাখতে যার হাত সর্বাগ্রে থাকতো তিনি কিন্তু ছিলেন একজন মহিলা। নামটা পরে বলছি। আবার সারপ্রাইজিংলি তাদের এই সার্কিটের সাড়ে সর্বনাশ করে কিশোরী তরুণীদের বাঁচানোর লড়াইয়ে যিনি একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনিও একজন মহিলা। তার নামটাও পর্যায়ক্রমে আসবে। তার আগে বলি কিভাবে এপস্টিনের চক্রে পৌঁছাতে সাহায্য করা হতো কিশোরী সেসব তরুণীদের। ওয়েলকাম টু কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আমেরিকার মিশিগানের সামার ক্যাম্পে আরো অনেকজনের সঙ্গে ছিল 14 বছর বয়সী নাম প্রকাশে অনিচ্ছুক অত্যাচারিতা সেই মেয়েটি এসেছিল আর কি। বেশ হাসি খুশি মেয়েটির সঙ্গে এসে আলাপ করেন কে? গিসলাইন ম্যাক্সওয়েল। তিনি ছিলেন যার নাম প্রথমে বলবো বলেছিলাম সেই এপস্টিনের যাবতীয় কুকর্মের ডান হাত। এবার আইসক্রিম খেতে খেতে গিসলাইন ম্যাক্সওয়েলের সাথে বাড়তে থাকে বাচ্চা মেয়েটির আলাপচারিতা। ক্রমে আলাপ জমে ওঠে। ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, সাধারণ কথাবার্তা চলছিল দুজনের মধ্যে। তবে পরিস্থিতির বদল ঘটে যখন তাদের সঙ্গে যোগ দেন 41 বছর বয়সী খোদ জেফ্রি এপস্টিন। আলোচনার মোড় ঘুরে যায় অন্য খাতে। সম্প্রতি আমেরিকার বিচার দপ্তরে এপস্টিন ফাইলের 30 লক্ষ পাতা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে 2000 ভিডিও, 1,80,000 ছবি। সেই ফাইলের
ছত্রে ছত্রে রয়েছে নানান গল্প, অনেক ভুক্তভোগী নির্যাতিতার কাহিনী, কিভাবে তারা প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়তেন তার বিস্তারিত, মানে ওই নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির বয়ান রয়েছে তাতেও। তারই এক অংশে জেন নামে ওই নির্যাতিতার কথাও রয়েছে। দ্য টাইমস এর প্রতিবেদন অনুযায়ী জেনের সঙ্গে এস্টিনের আলাপের প্রথম পর্ব ছিল নিতান্তই সাধারণ, কিন্তু কথাবার্তা যত এগোতে থাকে তত জেনের প্রশংসায় একবারে পঞ্চমুখ হয়ে ওঠেন এস্টিন। তারপরেই তিনি জানান তার নামাঙ্কিত, মানে এস্টিনের নামাঙ্কিত নাকি একটি স্কলারশিপ রয়েছে, তা অনায়াসেই পেতে পারে কে, জেন নামের নাম প্রকাশে ওই অনিচ্ছুক মেয়েটি। এবার আমেরিকার বিচার দপ্তরের প্রকাশ করা ফাইলে বলা হয় মিশিগানের ওই ক্যাম্পে প্রতারণার প্রথম বীজ বপন করে দিয়েছিলেন এপস্টিন। পরে ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে গিয়ে জেনের মায়ের সঙ্গে আলাপ করেন এপস্টিন, নিজের ব্যবহারে মুগ্ধ করেন জেন মানে ওই মেয়েটির মা। তারপরে নিজের প্রাসাদে মা এবং মেয়েকে আমন্ত্রণ করেন। কথাবার্তার বড় অংশ জুড়ে ছিল জেনের প্রশংসা, অবশ্যই এপস্টিনের মুখে। তার সম্ভাবনার নানান দিক তুলে ধরেন এপস্টিন এবং ম্যাক্সওয়েল অবশ্যই নানানভাবে প্রলুব্ধ করেন দুজনে মিলে। সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলে জেন। বড় অঙ্কের অর্থের বিনিময়ে তাকে প্রথমে এপস্টিনকে মালিশের কাজে নিয়োগ করা হয়। তবে তখনও ওই নাবালিকা বুঝতে পারেনি ভবিষ্যতে তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। যৌন নির্যাতনের শিকার হয় সে। প্রায় 3 বছর আটক হয়েছিল জেন নামের ওই মেয়েটি। আমেরিকার বিচার দপ্তরের অনুমান 1000-এরও বেশি মহিলা এপ্রিলের যৌন নির্যাতনের শিকার হয়েছেন। প্রতারণার ফাঁদে ফেলতে নানান পন্থা অবলম্বন করতেন এপস্টিন। সময়ে পরিস্থিতি বুঝে পরিকল্পনা ছকতেন এপস্টিন। কখনো থাকতো অর্থের প্রলোভন, আবার কখনো স্কলারশিপ বা গ্ল্যামার জগতের আলোয় আকৃষ্ট করতেন মেয়েদের। শুধু আমেরিকা নয়, কিন্তু এপস্টিন তার জাল বিছিয়ে রেখেছিল বিশ্বের নানান প্রান্তে। পূর্ব ইউরোপের মহিলাদের কাছে বেছে বেছে মডেলিং জগতে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ফাঁদ পাততেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। এবার টাইমস এর প্রতিবেদন বলছে কোন মহিলাদের নিশানা করা হবে, কাদের কাজে লাগানো যেতে পারে, কারা তো গিলতে পারেন, এই সব বাছাইয়ের কেন্দ্রীয় ভূমিকা ছিল ওই মহিলা, মানে ঘিসলাইন ম্যাক্সওয়েলের উপরে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ম্যাক্সওয়েল বিভিন্ন গুণের উপরে নজর রাখতেন। বুঝতে পারছেন, কোন নাবালিকার কিসের দুর্বলতা বা তাদের পারিবারিক পরিস্থিতির সম্পর্কে খোঁজ খবর নিতেন। সেই দুর্বলতা বা ফাঁক দিয়ে নাবালিকাদের জীবনে ঢুকে পড়তেন তিনি। প্রথম প্রথম সিনেমা দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, কেনাকাটার মধ্যে আকৃষ্ট করতেন। তারপরেই ফেলতেন আসল টোপটা, আর সেখানেই ঢুকে পড়তেন এপস্টিন। পাম বিচ, নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো কিংবা আমেরিকার ভার্জিন দ্বীপপুঞ্জে বিমানে করে নিয়ে যাওয়া হতো সেই সমস্ত নাবালিকাদের। কাউকে কাউকে আবার লন্ডন বা প্যারিসেও রাখা হতো। মালিশের জন্য $300 অফার করা হতো, দেওয়া হতো অফার। শুধু তাই নয়, কিন্তু বলা হতো যদি ওই নাবালিকা তার সঙ্গে অন্য কাউকে নিয়ে যেতে পারে তবে মিলবে আরো $200। এপস্টিনের কাছে অর্থ এবং সুযোগ ছিল নাবালিকাদের নিয়ন্ত্রণের মূল হাতিয়ার। এবার এরপর জনৈকা ভার্জিনিয়া জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলার পর দেশ বিদেশের সংবাদ মাধ্যমে রীতিমতো শোরগোল শুরু হয়ে যায়। যদি এর আগে কিন্তু 2008 সালে এপস্টিনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়েছিল একবার। আর এই সময়ের উপর ভিত্তি করে এরপর FBI 53 পৃষ্ঠার এক লম্বা রিপোর্ট তৈরি করে ফেলে, যেখানে এপস্টিনের উপর যৌন শোষণ এবং ইন্টারন্যাশনাল চাইল্ড ট্রাফিকিং এর মতন জোরদার চার্জ লাগানো হয়। মোট 36 জন অত্যাচারিতা নাবালিকার বয়ান এবং অসংখ্য সাক্ষী এবং FBI এর ডিটেল ইনভেস্টিগেশনের হাতে পড়ে ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছয় যে দেখে মনে হয় এবার এপস্টিনের কালো দুনিয়ার উপর আইনের কোপ করলো বলে, সারা দুনিয়ার সামনে তার মুখোশ বেআব্রু হলো বলে। কিন্তু কথা এক, কাজে হলো আর। বাস্তবে আসলে এমন কিছুই হলো না। পর্দার পেছনে ততক্ষণে আসলে শুরু হয়ে গেছিল এক চূড়ান্ত ঘৃণ্য খেলা। কিন্তু কি সেই খেলা? মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা এপস্টিনের আইনজীবীর সঙ্গে একটা গোপন ডিল করে এপস্টিনকে কেবল 1.5 বছরের একটা লোক দেখানোর শাস্তির ব্যবস্থা করে দেয়, মাত্র 1.5 বছরে। এপস্টিনের উপর কেবল 2টো ছোট প্রস্টিটিউশনের চার্জ দেওয়া হয়। এছাড়া তার উপর থেকে যাবতীয় ফেডারেল ক্রিমিনাল চার্জ তুলে নেওয়া হয়। আর সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে জোরান ফেডারেল কোড এপস্টিনকে কিছু না বলে উল্টে একাধিক নিগৃহীতা, মানে ভিকটিমসকে প্রস্টিটিউট বলে অ্যাড্রেস করে বসে, যেখানে ফ্লোরিডার সংবিধানে বিশেষত মহিলাদের এজ অফ কনসেন্টের ন্যূনতম বয়স ছিল 18 বছর। এবার শুধু এতেই থামেনি কিন্তু ব্যাপারটা। এরপর এপস্টিনকে ওই 18 মাসের সাজাতে
বাকি বন্দীদের মতন স্টেট জেলে নয়, বরং ফ্লোরিডার পাম বিচ কাউন্টি জেলের প্রাইভেট উইংসে রাখা হয়, যেখানে যাবতীয় বিলাসবহুল ব্যবস্থাও ছিল। এবং সেখান থেকেই সে সপ্তাহে 6 দিন নিজের যাবতীয় প্রয়োজনীয় কাজ থেকে অফিস সপ্তাহে করে বেড়াতো। এবার জেলে থাকা বলতে সে শুধু থাকতোই রাতের বেলাটুকুতে, কিন্তু এসব দিয়ে সহ্য করে নিলেও ব্যাপারটা সহ্যের সীমা পেরোয় যখন এপস্টিনকে তার 18 মাসের সাজার মেয়াদ পুরো হবার আগে সে 13 মাসের জেল থেকে ছেড়ে দেওয়া হয়, 13 মাস হওয়ার পরেই। আর এরপরেই এপস্টিন তার প্রবল ক্ষমতা আর প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ফের একবার সেই পুরনো বিলাসবহুল আর লাম্পট্যের চেনা জীবনে ফিরে যায়। এবার যেহেতু পর্দার পিছনে মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা এবং এপস্টিনের মধ্যে মোটা টাকার সেটিংস এর মানে নন প্রসিকিউশন এগ্রিমেন্টের ব্যাপারে কারণ কোন রকম বিন্দুমাত্র ধারণা ছিল না, সেই কারণেই এই সময় একাধিক সংবাদ মাধ্যম এবং সাংবাদিক সেখানকার পুলিশ এবং এফবিআই কেই সঙ্গে চোখে দেখছিল, মানে দেখা শুরু করে দিয়েছিল এবং ভাবতে শুরু করে এত সিনিয়র চার্জের পরেও কি করে এপস্টিনের এত কম সাজা হয়, আর কিভাবেই বা জেলের বাইরেতে সে এত বিলাসবহুল জীবনযাপন করছে। কিন্তু এরপরেও হাল না ছেড়ে বেশ কিছু সাংবাদিক এপস্টিনকে এক্সপোজ করার কাজ বা চেষ্টা করলেও তার অত্যাধিক পাওয়ারফুল কানেকশনের দৌলতে এপস্টিন সবকিছু থেকে কিন্তু পার পেয়ে যাচ্ছিল। আর এভাবেই বছর পেরোচ্ছিল আর এপস্টিনের কালো ধান্দা ফেঁপে ফুলে বিভীষিকাময় করে তুলছিল অজস্র কিশোরী কিংবা তরুণীর জীবন। এবং ততদিনে কিন্তু 2009 থেকে কেটে গিয়েছে মোট 60টা বছর। ভুক্তভোগী থেকে সাধারণ মানুষ ভাবতে শুরু করেছিল এপস্টিনের এই কালো ধান্দা দুনিয়ার সামনে আর হয়তো কোনোদিনও প্রকাশ্যে আসবে না, আর তার শাস্তিও হবে না। আর ঠিক এমন সময় সামনে আসেন মায়ামি হেরাল্ডের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলি নিভ ব্রাউন। আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় এপস্টিনের ধ্বংসের কাউন্টডাউন। জুলি ব্রাউন এরপর যাবতীয় পুরনো কোর্ট রেকর্ড, চাপা পড়ে থাকা ফাইল, এমনকি ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া সাক্ষীদের ফের একে একে সামনে তুলে আনতে শুরু করে। আর এরপর ধীরে ধীরে তার রিপোর্টিং যত এগোতে থাকে ততই ফিকে হওয়া সত্যিগুলো দিনের আলোর মতনই দুনিয়ার সামনে পরিষ্কার হয়ে আসতে শুরু করে, যা দীর্ঘ বছর ধরে সবার চোখের আড়ালে যেতে শুরু করছিল একটু একটু করে। আর সব থেকে বড় কথা, এই সময় জুলির কাছে সেই সিক্রেট ডিলটাও প্রকাশ্যে আসতে শুরু করে, যা মোটা টাকার বিনিময়ে এপস্টিনের সঙ্গে মায়ামির অ্যাটর্নি জেনারেল আলেকজান্ডার অ্যাকোস্টার হয়েছিল। এবং তার জন্যই অত্যাচারিতা নিগৃহীতারা ন্যায় থেকে বঞ্চিত হয়ে পড়ছিল। এবং মজার কথা হচ্ছে 2017 সালের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসবার ঠিক পরে আলেকজান্ডার অ্যাকোস্টাকে নিজের লেবার সেক্রেটারি হিসেবে নিযুক্ত করে বসেছে ট্রাম্প, যার কাজই ছিল যৌন অত্যাচারে অভিযুক্তদের শক্ত হাতে দমন করা এবং তাদেরকে গারদের জেলের ভাত খাওয়ানো। কিন্তু সাংবাদিক জুলি নি ব্রাউন কিন্তু থেমে থাকেননি। ঠিক এই সময়তে আরো জোরদার করে কিন্তু শুরু হয় জুলির তদন্ত। কিন্তু জুলির জন্য সমস্যা হচ্ছিল একটা অন্য জায়গায়, কারণ পুলিশ ইনভেস্টিগেশনে অভিযুক্তদের নাম বদলে কোড নাম মানে JNO1 এবং JNO2 এইরকম ধরনের বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছিল কনফিউজ করে দেওয়ার জন্য। ফলে তো খুব স্বাভাবিকভাবেই এতে করে জুলির পক্ষে অভিযুক্তদের কাজ অব্দি পৌঁছতে খুব সমস্যা হচ্ছিল। কিন্তু রাখে হরি তো মারে কে, ঠিক সেই সময় একটা মিরাকল হয়। কি সেটা? 2017 সালের অক্টোবর মাসে আমেরিকার বুকে দানা বাঁধতে শুরু করে অনলাইন এবং অফলাইন মি টু ক্যাম্পেইন, যাতে মহিলারা নিজেদের যৌন শোষণ এবং অত্যাচারের কাহিনী লোক সমক্ষে শেয়ার করতে শুরু করে দেয়। এবার আমেরিকাতেও ঠিক এভাবেই নিজেদের উপর হয়ে যাওয়া অত্যাচারের কথা মহিলারা শেয়ার করতে শুরু করে একে একে। আর ঠিক সেই আন্দোলনের মধ্যে দিয়েই সর্বসমক্ষে উঠে আসে এপস্টিনের অত্যাচারের শিকার মহিলাদের নিজেদের কথা। আর সেই সূত্র ধরেই এরপর মায়ামি হেরাল্ডের সাংবাদিক জুলি নি ব্রাউন পরপর এমন 80 জনকে খুঁজে বার করেন যারা কৈশোরে কিংবা সদ্য তারুণ্যে জেফ্রি এপস্টিনের লালসার শিকার হয়েছে। এদের মধ্যে কেউ কেউ তাকে সরাসরি ইন্টারভিউ দিয়েছে, আবার কেউ কেউ টেলিফোনে তাকে তাদের কথা জানিয়েছে, মানে জুলিকে। এদের মধ্যে একজন ছিলেন কোর্টনি হোয়াইট, যিনি 2001 সালে নিজের মাত্র 14 বছর বয়সে এপস্টিনের ওই পাম বিচ ম্যানসনে গিয়েছিল এবং যেখানে এপস্টিন তার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করে। কিন্তু এই ব্যাপারে কোর্টনি হোয়াইটের দুঃখ একটাই, নিজের ব্যাপারটা নিয়ে যতটা না বেশি তার থেকেও বেশি এইভাবে যে সে এপস্টিনের থেকে মোটা টাকা পাবার আশায় এপস্টিনের ওই পাম ম্যানসনের বাংলোয় অজস্র আন্ডার এজ মেয়েদের পাঠিয়েছিল। অর্থাৎ সেই সময়
সেই সময় জেনে শুনে একটা মেয়ে হয়ে কর্মী এরকম অজস্র মেয়ে ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিল শুধু টাকার জন্য, শুধু মোটা টাকার প্রলোভনের আশায়। এবার এইরকমই একটি মেয়ে ভার্জিনিয়া গ্রিফে নামের বছর 16 মেয়েটিকে, যাকে প্রথমে পাঠানো হয় এস্টিনের বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েলের কাছে। আর এরপর ম্যাক্সওয়েল তাকে ম্যাসাজ থেরাপির নাম করে পাঠায় কার কাছে? সেই এস্টিনের কাছে। এবার এস্টিন ভার্জিনিয়াকে ব্যবহারের পর তাকে পাঠায় ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুজ কাছে, যে প্রায় 3 থেকে 4 বার ভার্জিনিয়ার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে। আর এভাবেই ধীরে ধীরে 2018 সালের মধ্যে জুলি ইব্রাহিম এই কেসের সঙ্গে জুড়ে থাকা অসংখ্য এভিডেন্স জোগাড় করে ফেলে, যা দিয়ে খুব সহজেই এস্টিনকে কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়া যেতে পারত। তাই আর বেশি দেরি না করে জুলি তার রিপোর্টস মায়ামি হেরাল্ডের দপ্তরে সোজা পাঠিয়ে দেয়। আর এরপরই এই রিপোর্ট 18 নভেম্বর 2018 তারিখে পারভার্সন অফ জাস্টিসের নামে প্রকাশ করা হয়। এবার রিপোর্ট পাবলিশ হতেই গোটা আমেরিকা এমনকি পৃথিবীর নানান জায়গায় এই নিয়ে শোরগোল পড়ে যায়। আরো বেশি করে শোরগোল পড়ে যায় এই জেনে, যখন সাধারণ মানুষ জানতে পারে সেই সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে থাকায় লেবার সেক্রেটারি আলেকজান্ডার অ্যাকোস্টা খোদ এস্টিনের এই কালা ধান্দার সঙ্গে যুক্ত। গোটা আমেরিকা জুড়ে কিন্তু সাধারণ মানুষ সরকারকে বুঝতে থাকে এবং অবিলম্বে এস্টিনের শাস্তির দাবি করতে থাকে এবং অবশেষে বেগতিক দেখে শুরু হয় চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা। এবার ফের একবার ময়দানে নামে এফবিআই এবং অবশেষে 6 জুলাই 2019 সালে এস্টিনকে নিজেদের হেফাজতে নেয় কে? এফবিআই, এবং তাকে নিউ ইয়র্ক মেট্রোপলিটন কারেকশনাল সেন্ট্রাল জেলে সোজা ঢুকিয়ে দেওয়া হয়। মজার কথা, এবারও কিন্তু এফটি নিজের যাবতীয় ইনফ্লুয়েন্স খাটিয়ে নিজেকে নির্দোষ কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছিল, যদিও অবশেষে সেই সব কিছুই কিন্তু আর ঘটেনি। আদালতের রায় তার 45 বছরের সাজা ঘোষণা করা হয়। আর মজার কথা, এই এফটিন অ্যারেস্ট হবার ঠিক 6 দিনের মাথায় এফটিনের যাবতীয় কুকর্মকে ধামাচাপা দেওয়ার অন্যতম মাথা বর্তমান ট্রাম্প সরকারের লেবার সেক্রেটারি আলেকজান্ডার অ্যাকোস্টাও কিন্তু ক্ষমতা থেকে পদত্যাগ করতে একরকম বাধ্য। এবার ঠিক এমন সময় সবাই যখন ভাবতে শুরু করেছে এবার এফটিন নিজে যখন একবার ধরা পড়েছে, তখন এবার সে তার কুকর্মের সঙ্গী সেই সমস্ত নামজাদা সঙ্গী সাথীদের নামটাও প্রকাশ করে দেবে। কিন্তু সেই সব কিছুতে একরকম জল ঢেলে এই গল্পে এক নতুন টুইস্ট এলো যখন গ্রেপ্তার হবার মাত্র 1 মাসের মাথায় জেলের ভেতরেই এস্টিনের আকস্মিক মৃত্যু হয়। কিন্তু সত্যি কি মৃত্যু হয়েছিল এস্টিনের, নাকি অপমৃত্যু, নাকি সত্য? প্রশ্ন উঠছিল। হয়তো সত্যি শেষমেশ এখানে জেফ্রি এস্টিন নামক মুখ আর মুখোশের মাঝে থাকা এক জল্লাদের চ্যাপ্টার ক্লোজ হলো এবং তাকে চরম শাস্তি পেতে হলো, যার হাত ধরে মূলত তিনি একজন নারী সাংবাদিক জুলি ব্রাউন প্রতিনিধিত্ব করছিলেন মূলত সেই সব নারীদের যেসব নারীর দেহ মন শরীরের সওদাগর ছিলেন জেফ্রি। কিন্তু এরপরও কোথাও কিন্তু শেষ হয়েও হইল না সে। কেন বলছি? কারণ জেফ্রি এস্টিন মরে গিয়েও কিন্তু আসলে পুরোপুরি মরেনি, খুব ভীষণভাবে বেঁচে উঠেছিল। কিন্তু ভাবছেন সে কি, কেন, কিভাবে, তাই তো বলছে ঠিক এর পরের পর ঠিক একইভাবে সেটিও অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, সন্দেহ নেই। প্লিজ সঙ্গে থাকবে, আর সঙ্গে থাকতে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, যাতে ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার পাশাপাশি আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ভালো থাকবে।